ঈশান হিন্দু। ভাইয়ের মুখে এই কথাটা শুনে শুভ্রা ভেতরে ভেতরে চরম কেঁপে উঠল, কিন্তু সে নিজের সিদ্ধান্ত থেকে নড়ল না। মাথা নিচু রেখেই খুব দৃঢ় কণ্ঠে বলল, তাতে কোনো সমস্যা নেই আমার। ঈশান তার ধর্ম পালন করবে আর আমি আমার ধর্ম পালন করব, কারণ প্রতিটা মানুষের কাছে তার নিজের ধর্ম সম্মানের। তাই আমি চাই না আমরা কেউ কারোর জন্য নিজের ধর্ম চেঞ্জ করি। শুভ্র চোখের পলক না ফেলে শুভ্রার দিকে তাকিয়ে থেকে বলল। সমাজ মানবে না। শুভ্রা এবার মুখ তুলে একদম সোজাসুজি তাকিয়ে বলল। পরোয়া করি না। শুভ্র এক ভ্রু উঁচিয়ে আবার শুধালো। আর ইউ শিওর? হাজারবার শিওর। ঈশানের হাত ধরে সমাজ কেন, পুরো পৃথিবীর সাথে লড়াই করতে রাজি আছি আমি। শুভ্র এবার একটা বাঁকা হাসি দিল, চেয়ারে হেলান দিয়ে বসে বলল। এত যে বড় বড় বয়ান দিচ্ছিস, ঈশান কি জানে যে তুই ওকে ভালোবাসিস? এই একটা প্রশ্নে মুহূর্তের মধ্যেই শুভ্রার সেই আকাশচুম্বী সাহস যেন ধপ করে মাটিতে আছড়ে পড়ল। তার মুখটা একদম নিচু হয়ে এলো, গাল দুটো লজ্জায় আর সংকোচে লাল হয়ে গেল। সে চিবুকটা বুকের সাথে ঠেকিয়ে একদম আলতো করে না সূচক মাথা নাড়ল। শুভ্র চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর দরজার দিকে হাঁটতে হাঁটতে বেশ শান্ত গলায় বলল। একটা সত্যিকারে ভালোবাসার সম্পর্কে দুজনেরই মন থাকতে হয়, বুঝলি? আগে ঈশানের কাছে গিয়ে দাঁড়িয়ে বল যে তুই ওকে ভালোবাসিস, তারপর ওর মন থেকে জেনে নে সে তোকে ভালোবাসে কিনা। তারপর এসে আমার সামনে এসব বড় বড় বয়ান দিস, ইডিয়েট একটা। কথাটা শেষ করে শুভ্র হনহনিয়ে রুম থেকে বেরিয়ে গেল, আর শুভ্রা ও রিদি দুজনেই একদম বোকা বনে দরজার দিকে তাকিয়ে রইল। সন্ধ্যা নামতেই চৌধুরী বাড়িতে ধুমধাম করে শুরু হয়ে গেল গায়ে হলুদের মূল অনুষ্ঠান। চারিদিকে চোখ ধাঁধানো আলোকসজ্জা, সানাইয়ের সুর আর অতিথিদের কোলাহলে পুরো বাড়ি উৎসবের রঙে রঙিন। শুভ্রাকে হলুদ রঙের একটা সুন্দর শাড়ি আর ফুলের গহনায় অপরূপা সাজ সাজিয়ে এনে স্টেজে বসানো হয়েছে। একে একে সব আত্মীয় স্বজন আর বন্ধুরা এসে হাসি মুখে তার গালে কপালে হলুদের ছোঁয়া দিতে লাগলো, সেলফি তুলতে লাগলো। কিন্তু এত মানুষের ভিড়েও শুভ্রার মনটা যেন অন্য কোথাও হারিয়ে গেছে। তার ব্যাকুল চোখ জোড়া বারে বারে চারপাশে শত শত মানুষের মুখের ভিড়ে শুধু একজনকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু না, পুরো প্যান্ডেলের কোথাও ঈশানের বিন্দুমাত্র দেখা নেই। বুকটা এক অজানা যন্ত্রণায় ফেটে যাচ্ছে শুভ্রার। প্রতিটা মুহূর্ত তার কাছে পাহাড়ের মতো ভারী মনে হচ্ছে। অন্যদিকে বাড়ির এক কোণে পাখির অবস্থা বড্ড খারাপ। মেয়েটা যেন কান্নার সাগরে ভেসে যাচ্ছে, কেঁদে কেঁদে তার চোখ জোড়া ফুলিয়ে লাল করে ফেলেছে। সে কেন এভাবে কাঁদছে, কার জন্য তার এই বুক ফাটা আর্তনাদ, তা এই মুহূর্তে এক চরম রহস্য। তবে এই কান্নার পেছনে অজানা গল্পটা যদি কখনো সুযোগ আসে, তবে নিশ্চয়ই খুঁজে বের করা যাবে। রাত ঠিক 12টার দিকে গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো। মেহমানরা বিদায় নিলে শুভ্রা অত্যন্ত ক্লান্ত আর ভাঙ্গা শরীর নিয়ে নিজের ঘরে ফিরে এলো। কিন্তু রুমে পা রাখতেই হুট করে তার মনের ভেতর অদ্ভুত এক অনুভূতি হলো। তার সিক্স সেন্স যেন জানান দিল ছাদে কেউ একজন আছে। কেন জানি তার মন বলছে এই মুহূর্তে ঈশান ঠিক ছাদের উপরেই দাঁড়িয়ে আছে। যেই ভাবা সেই কাজ। শুভ্রা আর এক সেকেন্ডও দেরি করলো না। সে দ্রুত পায়ে হেঁটে এক ছুটে ছাদে চলে এলো। ছাদের দরজা ঠেলে বাইরে আসতেই শুভ্রার সারা শরীর থমকে গেল। ঠিক যা ভেবেছিল তাই। রাতের মৃদু বাতাসে চাঁদের আলোয় ছাদে ঈশান রেলিংয়ের সামনে একদম সোজা হয়ে নিচের অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। শুভ্রা নিজের চঞ্চল নিঃশ্বাসটুকু চেপে ধরে ধীরে ধীরে এগিয়ে গেল। তারপর ঈশানের ঠিক পেছনে গিয়ে থমকে দাঁড়ালো। বুক ঢিপ ঢিপ করছে তার। কাঁপতে থাকা ঠোঁট দুটো কোনো রকমে আলতো করে ফাঁক করে ডেকে উঠল। ঈশান ভাইয়া। শুভ্রার কণ্ঠস্বর শুনে ঈশান কিন্তু বিন্দুমাত্র চমকে উঠল না। তার শরীর ভাষা দেখে মনে হলো সে আগে থেকেই জানতো যে শুভ্রা এই মাঝরাতে তার খোঁজে ঠিক ছাদে ছুটে আসবে। সে উল্টো দিকে মুখ করে শুভ্রার দিকে না তাকিয়ে একদম শান্ত অথচ ভারী গলায় বলল। কিছু বলবে? শুভ্রা এক পা এগিয়ে সে ভাঙ্গা গলায় জিজ্ঞেস করল। আমার বিয়ে হয়ে গেলে আপনি সুখী হবেন ঈশান ভাইয়া?
এই একটা প্রশ্নে হুট করে ভেতরের কোনো এক গহীন কোণে প্রচণ্ড চমকে উঠল ঈশান। কিন্তু সে নিজের ভেতরের উথাল পাথাল ঝড়, নিজের সব কিছু বুকের গভীরতম প্রকোষ্ঠে শক্ত করে চাপা দিল। তারপর ধীর পায়ে শুভ্রার দিকে ঘুরে দাঁড়ালো, পেছনের রেলিংয়ে হালকা হেলান দিয়ে। দু হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে সে শুভ্রার হলদে রাঙা মুখের দিকে তাকালো, ঠোঁটের কোণে এক চিলতে কৃত্রিম হালকা হাসি ফুটিয়ে বলল, বসের বসের পরের পৃথিবীতে যদি কাউকে সব থেকে বেশি আপন চোখে দেখে থাকি, সেটা তো তুমি, শুভ্রা। আর আমি কিনা তোমার বিয়েতে খুশি হব না? আমি অনেক খুশি হয়েছি। শুভ্রা এক চুলও নড়ল না। সে ঈশানের সেই গভীর রহস্যময় চোখের দিকে সোজা তাকিয়ে থেকে দৃঢ় গলায় বলল, কিন্তু আমি তো আপনার মুখে মিথ্যা হাসির আড়ালে আপনার চোখে অন্য কিছু দেখছি। ঈশান এক পলক চোখ সরিয়ে নিয়ে আবার তাকালো, তারপর অবহেলা করার ভান করে বলল, তাই? কি দেখছো শুনি? ভালোবাসা, আর বিশ্বাস, আর ভরসা, আর সম্মান। আর ঈশান প্রতিটা শব্দের পরে শুধু আর বলে তার ভেতরের কথা জানতে চাইছিল। শুভ্রা এবার নিজের আবেগ ধরে রাখতে না পেরে এক নিঃশ্বাসে গড়গড় করে সব বলে দিল। আর যত্ন, মায়া, ব্যাকুলতা, আন্তরিকতা, ত্যাগ, ধৈর্য, ক্ষমা, এক অদ্ভুত নিরাপত্তা বোধ আর নিজের সব অনুভূতি ভাগাভাগি করে নেওয়ার তীব্র আকুতি। ঈশান সব কটি কথা গভীর মনোযোগ দিয়ে শুনল। তার পাথরের মতো শক্ত মনে যেন প্রতিটা শব্দ গিয়ে তীরের মতো বিঁধল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে বলল, বাহ, এত কিছু দেখো আমার চোখে। তোমার ভেতরে অনুভূতি আছে বলতে হবে, তবে একটা জিনিস ভুল, শুভ্রা। তা হলো তোমার এই চোখ দুটো, কারণ আমার মধ্যে তোমার জন্য এসবের কিচ্ছু নেই। শুভ্রা এবার আরো এক পা এগিয়ে এলো। ঈশানের চোখের মনি বরাবর নিজের ভেজা চোখ দুটো রেখে একদম চ্যালেঞ্জ করার সুরে বলল, সত্যি কি আমি ভুল দেখেছি? আপনি কি এখন আমার এই চোখের দিকে সরাসরি তাকিয়ে বুক ফুলিয়ে বলতে পারবেন যে আপনার মাঝে আমার জন্য এসবের কিছু নেই? কথাটা শোনা মাত্রই ঈশানের ভেতরের সমস্ত শক্ত বাদ যেন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। শুভ্রার ওই নিষ্পাপ আকুল চোখের দিকে তাকিয়ে সে নিজের মুখের মিথ্যাটা ধরে রাখতে পারল না। সে চট করে চোখ নামিয়ে নিল, এক ঝটকায় উল্টো ঘুরে দাঁড়িয়ে দু হাতে শক্ত করে ছাদের লোহার রেলিংটা চেপে ধরল। তার জল শক্ত হয়ে উঠল, গলার রগগুলো ফুলে উঠল। সে চরম এক যন্ত্রণাদায়ক রুট গলায় বলল, চলে যাও এখান থেকে, শুভ্রা। আমার আর কোনো কথা বলতে ইচ্ছে করছে না, প্লিজ চলে যাও। শুভ্রার মনে হলো ঈশান যেন নিজের ভেতরের সব তীব্র অনুভূতিগুলো ইচ্ছে করে আড়াল করছে। কোনো এক অদৃশ্য দেওয়ালে মাথা কুটে নিজেকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। শুভ্রা আর নিজের আবেগকে কোনোভাবেই ধরে রাখতে পারল না। সব ভয়, সব সামাজিক বাধা এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিয়ে সে দৌড়ে গিয়ে ঈশানকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। ঈশানের চওড়া পিছে মুখ গুজে সে ডুকরে কেঁদে উঠল। তার সারা শরীর তখন কান্নায় কাঁপছে। সে কাঁদতে কাঁদতে নিজের মনের সব জমানো আকুলতা ঢেলে দিয়ে বলল, ঈশান ভাইয়া, আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। যতটা ভালোবাসা একজন মানুষ তার পুরো হৃদয় উজাড় করে কাউকে বাঁচতে পারে, ঠিক ততটাই ভালোবাসি আপনাকে। আমি কোনোভাবেই বিয়েটা করতে পারবো না। আমার মন, আমার স্বপ্ন, আমার জীবনের সব অনুভূতি যে অনেক আগে আপনার কাছে বন্দী হয়ে গেছে। অন্য কারোর হাত ধরে একটা নতুন জীবনে পা রাখার মতো বিন্দুমাত্র শক্তি আমার এই শরীরে নেই। আমাকে এখান থেকে নিয়ে চলুন ঈশান ভাইয়া, অনেক দূরে, এমন কোনো অজানা জায়গায় নিয়ে চলুন যেখানে এই বিয়ের কোলাহল, এই লোক দেখানো আনন্দ, এই চাপা কান্না আর এই অসহ্য দম বন্ধ করা অনুভূতিগুলো আমাকে আর ছুতে পারবে না। আমি শুধু আপনার পাশে থাকতে চাই, আপনার বুকের উপর মাথা রেখে নিশ্চিন্তে একটা দীর্ঘশ্বাস নিতে চাই। আমি এমন একটা আশ্রয় চাই যেখানে কোনো ভয় থাকবে না, কোনো সামাজিক জাত ধর্মের কষ্ট থাকবে না, থাকবে শুধু আপনি আর একটুখানি শান্তি। প্লিজ আমাকে আপনার সাথে নিয়ে চলুন ঈশান ভাইয়া, আমি আর পারছি না, জ্যান্ত মরে যাচ্ছি আমি।
শুভ্রার এই বুক ফাটা আর্তনাদ আর আকুলতা শুনে ঈশানের পাথরের মতো মুখটা আরো শক্ত হয়ে উঠল। শুভ্রার চোখের নোনা জল আর তপ্ত নিঃশ্বাস তখন ঈশানের পিঠের শার্ট ভিজিয়ে একাকার করে দিচ্ছে। ঈশান আকাশের দিকে তাকিয়ে একটা শূন্য দৃষ্টি মেলে ধরল। তারপর চোখ দুটো শক্ত করে বন্ধ করে কয়েকটা বড় বড় তপ্ত নিঃশ্বাস নিল, যেন সে নিজের ভেতরের এক জ্বলন্ত আগ্নেয়গিরিকে জোর করে চেপে রাখার আপ্রাণ চেষ্টা করছে। পরক্ষণে ঈশান চরম এক উন্মাদনায় চোখ খুলল। সে এক ঝটকায় পিছনে ঘুরে শুভ্রার হাত দুটো নিজের শরীর থেকে আলতো করে নয়, বরং সজোরে ছাড়িয়ে নিল। আর কিছু বুঝে ওঠার আগেই নিজের সমস্ত রাগ আর ভেতরের যন্ত্রণাকে এক করে ঠাটিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিল শুভ্রার নরম গালে। থাপ্পড়টা এতটাই জোরে আর আকস্মিক ছিল যে শুভ্রা নিজের শরীরের টাল সামলাতে পারল না। সে ছিটকে গিয়ে ছাদের শক্ত খসখসে ফ্লোরের উপরে পড়ে গেল। পড়ে যাওয়ার সময় তার কোনোইটা ফ্লোরের সাথে ঘষা খেলো আর সে ব্যথায় তীব্র চিৎকার করে উঠল। শুভ্রা এক হাত দিয়ে নিজের কোনোই আর অন্য হাত দিয়ে গালে চেপে ধরে অবিশ্বাস্য চোখে ঈশানের দিকে তাকালো। কিন্তু ঈশান তখন যেন এক অন্য মানুষ। শোকে আর যন্ত্রণায় পাগলের মতো হয়ে সে শুভ্রার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। এখন মুখে যে কথাটা বললে, এই নোংরা কথাটা যদি নেক্সট টাইম আর কোনোদিন তোমার মুখে শুনি, তবে তুমি আর কোনোদিন এই দুনিয়ায় ঈশানের মুখ দেখতে পাবে না। মনে রেখো এটা। আমি এতদিন তোমার সাথে হেসে ভালোবেসে কথা বলেছি বলে তুমি আমার মাথায় চড়ে বসতে চাইছো? কি পেয়েছোটা কি আমাকে? আমি কি মানুষ নই? আমার কি নিজের কোনো জীবন নেই? যখন ইচ্ছা হয় একবার এসে আমার সাথে দুষ্টুমি করো, আর এখন এসে এসব ফালতু আবল তাবল কথা বলছো। আমার জাস্ট এই মুহূর্তে তোমাকে একদমই সহ্য হচ্ছে না শুভ্রা। আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হও তুমি। গেট আউট ফ্রম হিয়ার। শুভ্রা কিছুক্ষণ অশ্রু ভেজা চোখে ঈশানের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল। ঈশান তাকে এত জোরে থাপ্পড় মেরেছে, এতে তার মনে বিন্দুমাত্র কোনো ক্ষোভ বা কষ্ট নেই। এটা নিয়ে তার কিচ্ছু যায় আসে না। সে শুধু অপলক দৃষ্টিতে ঈশানের ওই লাল হয়ে যাওয়া চোখ দুটোর দিকে তাকিয়ে আছে, যে চোখে সে স্পষ্ট অন্য কিছু দেখতে পাচ্ছে, যে চোখে লুকিয়ে আছে এক তীব্র হারানো যন্ত্রণা, এক বুক চাপা কষ্ট আর গভীর ভালোবাসা। ধীরে ধীরে নিজের টলমলে শরীরটাকে কোনো রকমে সোজা করে ফ্লোর থেকে উঠে দাঁড়ালো সে। ব্যথায় আর ক্লান্তিতে শরীরটা যেন আর চলছেই না। মনে হচ্ছে এই বুঝি সে আবার মাথা ঘুরে পড়ে যাবে। শুভ্রা দেওয়ালে হাত দিয়ে ভর করে ধীর পায়ে হাঁটতে হাঁটতে আবার ঈশানের একদম সামনে এসে দাঁড়ালো। তারপর ঈশানের চোখের দিকে তাকিয়ে খুব শান্ত ভাঙ্গা গলায় বলল, ঠিক আছে, আমি আপনার চোখের সামনে থেকে চিরতরে চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা কথা আপনিও খুব ভালো করে শুনে রাখুন। আমি আপনাকে ভালোবাসি। আমার এই ভালোবাসা বিন্দুমাত্র মিথ্যা বা কোনো ভুল নয়। যদি এই সমাজ আর পরিবারের চাপে এই ভালোবাসার জন্য শেষমেশ আমার প্রাণটাও হারাতে হয়, তবে আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আপনাকে এইভাবে ভালোবাসার জন্য, আপনার অজান্তে আপনাকে বড্ড বিরক্ত করার জন্য, আর আমার এই অবুঝ মনের কারণে আপনাকে এত বড় আঘাত দেওয়ার জন্য। ভালো থাকবেন সব সময়। কথাটা বলেই শুভ্রা নিজের গাল বেয়ে পড়া শেষ চোখের পানিটুকু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল। তারপর এক মুহূর্ত আর না দাঁড়িয়ে উল্টো ঘুরে ছাদ থেকে নিচে নেমে আসার উদ্দেশ্যে পা বাড়ালো। ঈশান পাথরের মতো দাঁড়িয়ে শুভ্রার ওভাবে চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। শুভ্রার প্রতিটা পদক্ষেপের সাথে সাথে ঈশানের মনে হতে লাগলো তার ভেতর থেকে যেন আসল প্রাণ পাখিটাই বের হয়ে চলে যাচ্ছে। তার জীবনের একমাত্র আলোটা চিরতরে হারিয়ে যাচ্ছে। শুভ্রা যখন ছাদের দরজার কাছাকাছি পৌঁছে গেল, ঈশান আর কোনোভাবেই নিজের ভেতরের সেই ভালোবাসার বাঁধকে ধরে রাখতে পারল না। সব নিয়ম, সব বাধ্যবাধকতা আর নিজের তৈরি করা দেওয়াল এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। সে পাগলের মতো দৌড়ে গিয়ে শুভ্রাকে পেছন থেকে সজোরে জড়িয়ে ধরল। শুভ্রার পিঠের সাথে নিজের বুকটা মিশিয়ে তার কাঁধের উপর মুখ লুকিয়ে ঈশান এবারে নিজেই ডুকরে কেঁদে উঠল। আচমকা ঈশানের এই শক্ত বাঁধন আর তার গায়ের চেনা সুবাস পেয়ে শুভ্রার পায়ের গতি থমকে গেল।
তার সারা শরীর মুহূর্তের মধ্যেই একদম বরফ হয়ে জমে গেল। সে যেন বিশ্বাসই করতে পারছে না যে ঈশান তাকে এভাবে জড়িয়ে ধরেছে। ঈশান শুভ্রার কাঁধে মুখ গুজে রেখেই অপরাধ বোধে ভরা ভাঙ্গা গলায় ফিসফিস করে বলল, আই এম সো সরি শুভ্রা, আই এম রিয়েলি সরি। আমি তোমাকে কোনোদিনও মারতে চাইনি। নিজের ভিতরের অসহায়ত্বের রাগের মাথায় হাতটা উঠে গেছে। আমাকে ক্ষমা করে দাও। আমি শুধু চাই তুমি অনেক ভালো থাকো, পৃথিবীর সবচেয়ে সুখে থাকো। হয়তো হয়তো এটাই আজ আমাদের জীবনের শেষ দেখা। এরপর আর কোনোদিন আমাদের দেখা হবে কিনা তা আমার জানা নেই। তবে তবে তুমি আমার জীবনের এক পরম সুন্দর, মধুর অথচ না পাওয়া স্মৃতি হয়ে থাকবে। আই নো, আমি ঈশান সেই স্মৃতিটাকেই সারা জীবন নিজের বুকের গভীরে আঁকড়ে ধরে বেঁচে থাকবো। কথাগুলো শেষ করে ঈশান শুভ্রাকে নিজের বাঁধন থেকে আলতো করে ছেড়ে দিল। সে শুভ্রাকে আর একটা কথা বলা বা তার মুখটা দেখার সুযোগ পর্যন্ত দিল না। এক বুক কান্না আর শূন্যতা নিয়ে ঈশান বড় বড় পা ফেলে ছাদ থেকে নিচে নেমে গেল আর চৌধুরী বাড়ি থেকে সোজা বাইরের অন্ধকারের মাঝে বেরিয়ে গেল। চৌধুরী বাড়ি থেকে এক ছুটে বের হয়ে এসে ঈশান যেন এক জ্যান্ত লাশ হয়ে গেল। চারপাশটা তখন একদম নিঝুম, শুনশান নীরবতা। মাথার উপর কালচে আকাশ আর পিছঢালা কালো রাস্তা ছাড়া তার এই বুক ফাটা আর্তনাদ শোনার মতো আর কেউ নেই। কিছু দূর গিয়েই নিজের ভেতরের সব শক্তি যেন এক নিমিষে হারিয়ে ফেলল সে। আর দাঁড়িয়ে থাকার ক্ষমতা রইল না। মাঝ রাস্তায় ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ল ঈশান। দু হাতের তালু একসাথে আকাশ পানে মেলে ধরে অবাধ্য চোখের নোনা জল আর বুকের ভেতরের জমানো সমস্ত ক্ষোভ, অভিমান আর তীব্র যন্ত্রণা এক করে সে রাতের আকাশে কাঁপিয়ে এক বুক ফাটা চিৎকারে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে ঈশ্বর, হে আল্লাহ, আজ আমি তোমাদের দুজনকেই ডাকবো। দুজনের কাছেই আজ আমার এই অভাগা আত্মার শেষ জবাবদিহি চাই। আমার জন্ম যদি তোমরা একটা হিন্দু ঘরেই দিলে, তবে কেন কেন আমাকে একটা মুসলমান মেয়ের উপর এভাবে উন্মাদের মতো দুর্বল করে দিলে? হিন্দু আর মুসলিমের প্রেম এই সমাজে কখনো এক হতে পারে না। এই নির্মম সত্যটা জানা সত্ত্বেও কেন আমাকে এভাবে নিষ্ঠুরভাবে সেই মুসলমান মেয়েটার ভালোবাসার জালে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেললে? যেই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই, যেই মিলনের কোনো পরিণতি নেই, তবে কেন আমার এই শূন্য বুকে সেই নিষিদ্ধ ভালোবাসার জন্ম দিলে তোমরা? যাকে আমি কোনোদিন নিজের করে পাবো না, যাকে কোনোদিন পাওয়া আমার ভাগ্যে নেই, তবে কেন সেই মানুষটাকে এভাবে আমার প্রতিটি নিঃশ্বাসে, আমার প্রতিটা শিরা উপশিরায় আর আমার অবুঝ আত্মার সাথে চিরতরে গেঁথে দিলে তোমরা? উফ, নিতে পারছি না আর এই তীব্র জ্বলন্ত কয়লার মতো যন্ত্রণা। আমি সইব কি করে? আমি যার পারছি না। আমার এই পাঁজরের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমার কলিজাটা যেন কেউ টেনে ছিঁড়ে ফেলছে। আমার বুকে কতটা কষ্ট হচ্ছে তোমরা উপর থেকে কি কেউ দেখছো না? তাহলে আজ কেন তোমরা দুজনে এইভাবে চুপ করে আছো? কেন কোনো অলৌকিক কিছু ঘটাচ্ছ না? হয় জাত ধর্মের সব দেয়াল ঘুরিয়ে দিয়ে ভিক্ষা হিসেবে ফিরিয়ে দাও আমার সেই শুভ্রাকে। আর তা যদি না পারো, তবে এই মুহূর্তে এই বুক ফাটা যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও। ঈশানের সেই আকাশ বাতাস কাঁপানো আর্তনাদ আর ডুকরে ওঠার শব্দে যেন রাতের অন্ধকারও নিস্তব্ধ হয়ে গেল। দু হাত আকাশে মেলে ধরে সে পিচঢালা রাস্তার উপর উবুর হয়ে পড়ে পাগলের মতো কাঁদতে লাগলো। আর প্রতিটি ফোঁটার জল যেন তার না পাওয়া ভালোবাসার এক একটি জীবন্ত দলিল। হৃদি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে ফিরে দেখলো শুভ্র কপালে একটা হাত দিয়ে বিছানার একদম সোজা হয়ে শুয়ে আছে। তার চোখের কোণে আর কপালে ভাঁজ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে হয়তো প্রচণ্ড মাথা ব্যথা করছে। হৃদি আর কথা না বাড়িয়ে চুপচাপ এসে শুভ্রের পাশে বিছানায় বসল। সে পরম মমতায় শুভ্রের কপাল থেকে হাতটা সরিয়ে দিল। তারপর নিজের নরম আঙ্গুলগুলো দিয়ে আলতো করে শুভ্রের মাথা টিপতে লাগলো। শুভ্র কোনো বাধা দিল না। হৃদির হাতের ছোঁয়ায় খানিকটা আরাম পেয়ে সে একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করলো। হৃদি মাথা টিপতে টিপতেই মনের ভেতর জমে থাকা কৌতূহলটা আর চেপে রাখতে পারল না। সে খুব নিচু গলায় প্রশ্ন করল, আচ্ছা শুভ্র ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করব? শুভ্র চোখ বন্ধ রেখে শান্ত কণ্ঠে বলল, বল। হৃদি আঙ্গুলের চাপ একটু হালকা করে বলল, আপনি কি শুভ্রা যে ঈশানকে ভালোবাসতো এই কথাটা আগে থেকেই জানতেন? শুভ্র একদম স্বাভাবিকভাবে বিন্দুমাত্র বিচলিত না হয়ে আলতো করে বলল, কথাটা শুনে হৃদির চোখ জোড়া এক নিমিষেই কপালে উঠে গেল। সে মাথা টেপা থামিয়ে দিয়ে অবিশ্বাস্য গলায় বলল,
মানে কি বলছেন এসব? আপনি আগে থেকেই সব জানতেন? হুম। হৃদি এবার আর নিজেকে সামলাতে না পেরে বলল, সব জানা সত্ত্বেও আপনি এতদিন শুভ্রাকে কিছু কেন বলেননি? কেন চুপচাপ ছিলেন? শুভ্র এবার ধীর পায়ে নিজের চোখ দুটো মিলল। আয়নার মতো পরিষ্কার চোখে হৃদির দিকে তাকিয়ে এক বুক গভীরতা নিয়ে বলল, কি বলবো যে ভালোবাসার তীব্র নেশায় আমি নিজে 24টা ঘন্টা পাগল হয়ে থাকি, সেখানে অন্য কারো পবিত্র ভালোবাসার মাঝে দেয়াল হয়ে দাঁড়ানোর মতো আপদ আমি নই। যদিও শুভ্রা আমার নিজের বোন, কিন্তু দিন শেষে ভালোবাসা জিনিসটা ভীষণ সম্মানের, যার অসম্মান আমি কোনোদিন করতে পারি না। একজন কাপুরুষের মতো ভালোবাসার আসল মানেও গভীরতা বুঝে। আমি শুধু জাত ধর্মের দোহাই দিয়ে আরেকটা নিষ্পাপ ভালোবাসার মাঝে বাধা সৃষ্টি করতে পারবো না। মুগ্ধ নয়নে শুভ্রের দিকে তাকিয়ে রইল হৃদি। কোনো ভাই নিজের বোনের এত বড় একটা সত্য জানা সত্ত্বেও নিজে থেকে কিছু না বলে এভাবে পরম মমতায় শান্ত থাকতে পারে, তা হয়তো এই শুভ্রকে চোখের সামনে না দেখলে সে কোনো দিন বিশ্বাসই করতে পারত না। শুভ্রের এই বিশাল মনের পরিচয় পেয়ে হৃদি খুশিতে আর আবেগে আলতো করে শুভ্রের কাঁধে একটা থাপ্পড় মেরে বলল, শুভ্র ভাই, আপনি জাস্ট জিনিয়াস। শুভ্র এক ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। হৃদি তখন নিজের হাসি থামাতে না পেরে শুভ্রের কাঁধে আবার একটা থাপ্পড় মেরে আহ্লাদে গলায় বলল, কি জিনিয়াস ভাই আপনি! সত্যি অনেক জিনিয়াস ভাই আপনি, বলতেই হয়। এমন জিনিয়াস একটা মাল শেষমেশ আমিও পেয়েছি। বারবার হৃদির মুখে এই ভাই ডাক শুনে শুভ্র এবার চরম বিরক্ত হলো। সে বিছানা থেকে ধরফর করে উঠে সোজা হয়ে বসলো। তারপর এক ঝাটকায় হৃদির হাত ধরে টান দিয়ে তাকে নিজের একদম বুকের কাছে টেনে নিল। হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র নিজের বাঁ হাত দিয়ে হৃদির কোমর শক্ত করে জড়িয়ে ধরল, আর ডান হাত দিয়ে হৃদির মুখটা চেপে ধরে গাল দুটো টিপে দিল। শুভ্রের হাতের চাপে হৃদির গাল দুটো একদম বেলুনের মতো ফুলে উঠল। শুভ্র তার চোখের দিকে রাগী চোখে তাকিয়ে ধমকে সুরে বলল, এই শালি, এত ভাই ভাই করিস কেন রে? এভাবে নিজের জামাইকে কেউ ভাই ডাকে? আর একটা আবার ভাই বললে কানের নিচে দিব একটা। গাল চেপে ধরায় হৃদির মুখটা অদ্ভুত আটকে গেল, কিন্তু সে শুভ্রের এই হুমকিতে একটুকু দমে যাওয়ার পাত্রী নয়। সে ওভাবেই চোখ দুটো বড় বড় করে ফুলে থাকা গালে কোনো রকমে আওয়াজ বের করে বলল, হ্যাঁ, বিয়ে হয়েছে তাতে কি হয়েছে? বিয়ের আগে তো আপনি আমার আপন মামাতো ভাই ছিলেন। আমি এতটা পাষাণ হৃদয়ের মেয়ে নই যে বিয়ের পর আপনাকে আমার ভাইয়ের লিস্ট থেকে এক টানে কেটে দিব। তাই আপনি এখন থেকে আমার জামাই ভাইয়া। আমি একাধারে দুটোরই সম্মান করতে জানি, বুঝেছেন? হৃদির এমন লজিকহীন বাচ্চার মতো অবুঝ কথা শুনে শুভ্র এই মুহূর্তে হাসবে নাকি কাঁদবে তার কিচ্ছুই ভেবে পেল না। তবে পরক্ষণেই তার মাথায় এক দুষ্ট বুদ্ধি খেলে গেল। ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে তুলল সে। মুখের অববয়ে একটা কৃত্রিম মায়া আর গভীর ভালোবাসার হাসি ফুটিয়ে শুভ্র নিজের মুখটা হৃদির মুখের একদম কাছাকাছি নিয়ে এলো। হৃদির কাঁপতে থাকা ঠোঁটের দিকে 1 ইঞ্চি দূরত্বে নিজের ঠোঁট দুটো থামিয়ে তার চোখের দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, তাহলে তুইও খুব ভালো করে শুনে রাখ, ফুপির ব্যাটারি, বিয়ের আগে তুইও তো আমার আপন ফুপাতো বোন ছিলি। তাহলে আমার ওই একই লজিকে এখন থেকে তুইও আমার বউ আপু। তোর মতো আমিও কিন্তু পুরনো আর নতুন দুটো সম্পর্কেরই সমান সম্মান করতে জানি। বুঝেছিস এবার ফুপির ব্যাটারি? ফুপির ব্যাটারি? হৃদির তীব্র বিস্ময়ে ভ্রু কুঁচকে শুধায়। শুভ্র তার মুখের একদম কাছাকাছি থেকেই চোখের পলক না ফেলে ঠোঁট বাঁকিয়ে বলে, জি, আমার কিউট বউ আপু। না মানে, ফুপির ব্যাটারি আবার কি? এই কেমন অদ্ভুত নাম! হৃদি শুভ্রের বুকটায় আলতো ধাক্কা দিয়ে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে করতে প্রশ্ন করে। শুভ্র এবার হৃদির নরম গালে নিজের এক আঙ্গুল দিয়ে আলতো করে সুড়সুড়ি দিতে থাকে। তার চোখের চাহনিটা মুহূর্তেই বদলে যায়। এক বুক নেশালো আর গভীর মায়াবী গলায় ফিসফিসিয়ে বলে, এই যে তোর মতো একটা অসম্ভব সুন্দরী ব্যাটারি ফুপি দুনিয়াতে ডাউনলোড দিয়েছে, তুই তো আসলেই একটা ব্যাটারি রে, যার চার্জ ফুরিয়ে গেলে আমার এই বুক ভরা আদর দিয়ে আবার ফুল চার্জ করতে হয়।
শুভ্রের এমন হুট করে গভীর ও রোমান্টিক হয়ে যাওয়া দেখে হৃদি লজ্জায় একদম লাল হয়ে যায়। সে চট করে শুভ্রের দিক থেকে নিজের মুখটা ঘুরিয়ে নিয়ে অভিমানের সুরে বলে, কি অসভ্য একটা মানুষ আপনি, ছাড়ুন আমাকে। আমি এখন গিয়ে শুভ্রার সাথে ঘুমাবো। আপনার মতো দুষ্টু লোকের সাথে আমি এক রুমে থাকবোই না। শুভ্র হৃদির এই কিউট রাগ দেখে আরও একটু কাজ ঘেঁষে আসে। সে হৃদির কোমরটা আর একটু শক্ত করে জড়িয়ে ধরে হেসে বলে, এই যে দেখছিস, তোর ব্যাটারির চার্জ আসলে একদম ফুরিয়ে গেছে। এখন যে তোকে সচল করতে আমার প্রচুর আদরের প্রয়োজন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। হৃদি শুভ্রের এই বাহুবন্ধন থেকে ছাড়া পাওয়ার জন্য এবার বিছানায় জোরে সোরে ছটফট করতে শুরু করে। সে হাত পা নেড়ে বলতে থাকে, লাগবে না আমার কোনো আদর, ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন বলছি। আপনি অনেক রাত হয়েছে, এবার ঘুমোতে দিন। শুভ্র হৃদির কোনো কথাই কানে তোলে না। সে নিজের মুখটা হৃদির গলার একদম কাছে নিয়ে যায় এবং তার নরম ঘাড়ের ত্বকে নিজের মুখটা ডুবিয়ে দিয়ে একদম ফিসফিসিয়ে এক অদ্ভুত অধিকার খাটানো গলায় বলে, তোর না লাগলেও আমার তো লাগবে। শুভ্রের ঠোঁটে সেই তপ্ত ছোঁয়া আর গলার কাছে তার উষ্ণ নিঃশ্বাস লাগতেই হৃদির সারা শরীর শিউরে ওঠে। সে চোখ দুটো শক্ত করে বন্ধ করে অবশ হয়ে আসা গলায় কোনো রকমে মৃদু স্বরে বলে, ছাড়ুন না প্লিজ। হৃদির এত নড়াচড়া আর ছটফটানিতে শুভ্র এবার সত্যি সত্যি বেশ বিরক্ত হলো। মনে মনে ভাবলো, নিজের বৈধ স্বামী একটু আদর করতে চাইছে, তাতে এভাবে হাত পা ছড়ানোর কি আছে? অন্য কোনো পরপুরুষ তো আর তাকে ছুঁয়ে দেয়নি। চরম বিরক্তিতে সে এক ঝটকায় হৃদিকে নিজের বুক থেকে সরিয়ে দিল। তারপর বিছানার অন্য পাশে একদম উল্টো ঘুরে শুয়ে রাগ মেশানো গলায় বলল, যা তো বাল, ছুইলামি না তোকে, তাতে কি এমন ক্ষতি হলো আমার? যা এখান থেকে, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হ। শুভ্রের এমন হুট করে দূরে ঠেলে দেওয়া আর মুখের কথা শুনে হৃদি মুহূর্তেই বুঝে গেল যে তার আদরের জামাইটা এবার মারাত্মক অভিমান করেছে। সে নিজের ভুল বুঝতে পেরে মুখ টিপে একটা হাবলা মার্কা মিষ্টি হাসি দিল। তারপর ধীর পায়ে বিছানায় শুভ্রের একদম গা ঘেঁষে শুয়ে পড়ল। শুভ্রের চওড়া কাঁধের উপর আলতো করে নিজের একটা হাত রেখে আহ্লাদি গলায় ডেকে বলল, এই যে আমার রাগু জামাই, শুনুন না একটু। শুভ্র কোনো কথা না বলে এক ঝটকায় হৃদির হাতটা নিজের কাঁধ থেকে সরিয়ে দিল। মুখটা আরো গোমরা করে গম্ভীর গলায় বলল, ডাকবি না একদম আমাকে? হৃদি এবার একটু জেদ ধরল। সে দমে না গিয়ে আবার শুভ্রের কাঁধে জোর করে হাত রাখল। তারপর কণ্ঠস্বরে আরেকটু রসিয়ে ফিসফিসিয়ে বলল, ওগো শুনছো? শুভ্র এবার আর বিছানায় শুয়ে রইল না। সে আবার হৃদির হাতটা ঝাটকা দিয়ে সরিয়ে দিয়ে বিছানা থেকে শটান উঠে দাঁড়ালো। মুখে আর একটা শব্দ না ছুড়ে সে সোজা হেঁটে ঘরের লাগানো ব্যালকনিতে চলে গেল। ব্যালকনির রেলিংয়ের সামনে দাঁড়িয়ে নাইট ট্রাউজারের দু পকেটে হাত ঢুকিয়ে সে একদম সোজা হয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে রইল। অভিমানী জামাইকে এভাবে একলা ফেলে রাখা তো আর যায় না। তাই হৃদিও বিছানা থেকে নেমে টিপ টিপ পায়ে ব্যালকনিতে চলে এলো। সে শুভ্রের ঠিক সামনে এসে দাঁড়ালো, কিন্তু শুভ্র তার দিকে এক পলকও তাকালো না। হৃদি মুচকি হেসে পায়ের আঙ্গুলে ভর দিয়ে একটু উঁচিয়ে উঠল। তারপর হুট করে শুভ্রের গলার দু পাশে নিজের দু হাত গলিয়ে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। শুভ্র কিছু বলার আগেই হৃদি তার ডান হাতের আঙ্গুল দিয়ে শুভ্রের নাকটা আলতো করে টিপে দিল আর শুভ্রের চোখের দিকে তাকিয়ে মিষ্টি সুরে গেয়ে উঠল, রাগ কইরো না মনের মানুষ, মাফ কইরা দাও আমারে, মনেরও মন্দির থেকে ভালোবাসি তোমারে। আমি মাছ তুমি বর্ষি, টান দিলে আস, আমি মাছ তুমি বর্ষি, টান দিলে আসবো, তোমার ওই চরণ তলে কড়ায় কড়ায় কাঁদবো। পরের দিন সকালবেলা চৌধুরী বাড়িতে ভোর হতেই কাজের মানুষের কোলাহল আর হইচয়ে ধুম লেগে গেল। গায়ে হলুদের রেশ কাটতে না কাটতেই আজ বিয়ের মূল অনুষ্ঠান। তাই সকাল থেকেই বাড়ির সবাই যে যার কাজে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছে। রাতে অনেক দেরিতে ঘুমানোর কারণে শুভ্রা সকালে অনেকখানি সময় পার করে চোখ মেলল,
কিন্তু সে বিছানা থেকে উঠতে না উঠতেই মিহি আর বাড়ির আরও কয়েকজন কাজিন মিলে তাকে জোর করে ঘর থেকে টেনে নিচে নিয়ে এলো। প্যান্ডেলের এক কোণে বসিয়ে তারা শুভ্রাকে মেহেদি পরিয়ে দিতে লাগলো। মেহেদি পরার পুরোটা সময় শুভ্রার চোখ দুটো অনবরত চারপাশটা ঘুরে ঘুরে দেখছিল। বাড়ির আনাচে কানাচে এত এত ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোথাও ঈশানের চেনা অবয়বটা দেখা যাচ্ছে না। শুভ্রার মনের ভেতরটা এক অজানা আশঙ্কায় মুচড়ে উঠল। অন্যদিকে নিজের ঘরে বসে শুভ্র ফোনের পর ফোন করে যাচ্ছে। সে একের পর এক ঈশানকে কল দিয়েই যাচ্ছে, কিন্তু প্রতিবারই ওপাশ থেকে যান্ত্রিক গলায় বলছে ঈশানের নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। ঈশানের উপর চরম বিরক্ত আর ক্ষুব্ধ হয়ে শুভ্র ফোনটা পকেটে পুরে একাই বাড়ির বাহিরে চলে গেল। এদিকে সকাল থেকেই হৃদি এক মুহূর্তের জন্য বসে নেই। সে তার নিজের মা আর মামির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিয়ের নানাবিধ কাজে হাত লাগিয়েছে। কাজের মাঝে ব্যস্ত থাকলেও আজ সকাল থেকে হৃদির মনটা একেবারেই ভালো নেই। তার বুকের ভেতরটা কেমন যেন কুর ডাকছে, কেন জানি বারবার মনে হচ্ছে খুব বড় কোনো একটা বিপদ এই চৌধুরী বাড়ির দিকে দ্রুত এগিয়ে আসছে। ধীরে ধীরে সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে এলো। চারিদিকে সানাইয়ের আওয়াজ আরও মুখর হয়ে উঠল, কারণ বরের বাড়ি থেকে সব মেহমান আর আত্মীয় স্বজন সহ স্বয়ং বর তুর্য এসে চৌধুরী বাড়িতে পৌঁছালো। শুভ্রাকেও ততক্ষণে একদম নিখুঁত করে লাল বেনারসি আর গয়নায় বধূ সাজে সাজিয়ে দেওয়া হয়েছে। সে তার ঘরের বিছানায় একদম নিস্তেজ হয়ে চুপচাপ বসে আছে। হুট করে শুভ্রার ঘরের সব মানুষ যখন বাইরে গেল, ঠিক তখনই ঘরের ওয়াশরুমের দরজাটা ধীরে শব্দে খুলে গেল। ওয়াশরুম থেকে পুরো কোণে সাজে সেজে অন্য একটি মেয়ে বেরিয়ে এলো। মেয়েটিকে দেখা মাত্রই শুভ্রা বিছানা থেকে উঠে দাঁড়ালো। এরপর কোনো কথা না বাড়িয়ে সেই নতুন মেয়েটি এসে শুভ্রার জায়গায় কোণে সেজে চুপটি করে বসে পড়ল। শুভ্রা এক সেকেন্ডও আর দেরি করলো না। সে নিজের ভারী লেহেঙ্গার উপর দিয়েই চটপট একটা কালো বরখা গলিয়ে নিল এবং মুখটা ভালো মতো ঢাকার জন্য হিজাবটা টেনে নিল। বরখা আর হিজাবে নিজেকে পুরোপুরি আড়াল করে সে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। চারিদিকে তখন অতিথিদের উপসে পড়া ভিড়, তাই বরখা পরা এক মেয়েকে কোণের ঘর থেকে বের হতে দেখেও কেউ তেমন একটা খেয়াল করলো না। শুভ্রা অত্যন্ত স্বাভাবিকভাবে হেঁটে বাড়ির মূল গেট পার হয়ে মেন রাস্তায় চলে এলো এবং চোখের পলকে একটা খালি সিএনজি ডেকে তাতে উঠে চোখের আড়ালে চড়ে গেল। সন্ধ্যা নামার পর বিয়ের মূল লগ্ন শুরু হলো এবং অত্যন্ত জাঁকজমকের সাথে তুর্যের বিয়ে সম্পূর্ণ হয়ে গেল। বিয়ের শেষের আনুষ্ঠানিকতা হিসেবে যখন হৃদি সবার সামনে কনের মাথার বড় ঘোমটাটা আলতো করে টেনে তুলল, ঠিক তখনই পুরো হল রুমে যেন এক তীব্র ভোল্টের বিদ্যুৎ স্পৃষ্ট হলো। উপস্থিত সবার মুখের হাসি এক নিমিষে উধাও হয়ে গেল, কারণ কনের আসনে শুভ্রার জায়গায় বধূ সেজে মাথা নিচু করে বসে আছে পাখি। হৃদি নিজের চোখকে বিশ্বাস করতে না পেরে সিটকে পিছিয়ে গিয়ে চিৎকার করে উঠল।